আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার ম্যাডাম বলছি, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সঠিক নিয়মে অনলাইন ক্লাসগুলো ফলো করে যাচ্ছ। আজকে তোমাদের আমি পড়াবো অধ্যায় 9 থেকে চতুর্থ লেকচার। চতুর্থ লেকচারে আমরা পড়ব কিভাবে আলোক নির্ভর অধ্যায়ে শক্তিগুলো তৈরি হয়। আমরা গতদিন জেনেছি যে আলোক নির্ভর অধ্যায়ে শক্তি তৈরি হয়। আলোক নির্ভর অধ্যায় দেখো, আলোক নির্ভর অধ্যায়ের বিক্রিয়া কেবল কি লাগবে, আলোর উপস্থিতিতেই এটা সম্পন্ন হবে। এখানে হচ্ছে সূর্যের সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং এটিপি এবং NADPH+ তৈরি হয়। এটিপি আর হচ্ছে NADPH আমি এখানে দিয়েছি, দেখো এটিপি আর NADPH+ তৈরি হয়। তাহলে এটার জন্য আমার আলো লাগবেই। এখানে দেখো উচ্চ শক্তি সম্পন্ন এটিপি এবং NADPH2 সৃষ্টি করতে যে বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হয় তা সূর্যালোক হতে আসে। সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এটা আমরা আগের দিন পড়েছি। এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের মাধ্যমে শর্করা প্রস্তুত করতে এটিপি ও NADPH2 এর শক্তি ব্যবহৃত হয় বলে এটিপি আর NADPH2কে বলা হয় আত্তীকরণ শক্তি। এটা তোমরা জানো, ক্লাস 10-এ পড়ে এসেছো। এটিপি ও NADPH2কে বলা হয় আত্তীকরণ শক্তি। ফটোফসফোরাইলেশন কি? কোনো যৌগের সাথে ফসফেট সংযুক্তি প্রক্রিয়াকে বলে ফসফোরাইলেশন। আর সূর্যালোকের শক্তি ব্যবহার করে এটিপি ও অজৈব ফসফেটের সমন্বয়ে এটিপি সৃষ্টি হওয়ার পদ্ধতিকে বলা হয় ফটোফসফোরাইলেশন। দেখো এখন এই যে শক্তিগুলো তৈরি হচ্ছে এটিপি এবং NADPH2, আর্নন ও তার সহকর্মীবৃন্দ 1957 খ্রিস্টাব্দে ফটোফসফোরাইলেশন সম্বন্ধে ধারণা দেন। তারা দুটো চক্র আবিষ্কার করেন, যে এই চক্র দুটোর মাধ্যমে এটিপি এবং NADPH2 তৈরি হয়। ঠিক আছে, চক্র দুটো হচ্ছে চক্রীয় এবং অচক্রীয়। আমরা প্রথমেই পড়ব অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ক্লিয়ার? দেখো, অচক্রীয় ফটোফসফোরাইলেশনে হচ্ছে অচক্রীয় কথাটা থেকে বোঝাই যাচ্ছে যে এটা চক্রাকারে হবে না। অচক্রীয় ফটোফসফোরাইলেশন। তাহলে যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ক্লোরোফিল অণু থেকে উৎক্ষিপ্ত উচ্চ শক্তিসম্পন্ন ইলেকট্রন বিভিন্ন বাহকের মধ্যে দিয়ে অতিক্রম করার পর NADP এর সাথে যুক্ত হয়। দুইটা ইলেকট্রন বের হবে এবং সেগুলা বিভিন্ন বাহক দিয়ে অতিক্রান্ত হওয়ার পর NADP এর সাথে যুক্ত হয়। কিন্তু ইলেকট্রন যে ক্লোরোফিল থেকে নির্গত হয়েছিল সেই ক্লোরোফিলে পুনরায় ফিরে আর যায় না, তাকে অচক্রীয় ফটোফসফোরাইলেশন বলা হয়। এই প্রক্রিয়ায় পিগমেন্ট সিস্টেম 1 এবং পিগমেন্ট সিস্টেম 2 উভয়ই অংশগ্রহণ করে এবং একটি ইলেকট্রন বাহকের মাধ্যমে শৃঙ্খলের মাধ্যমে এদের যোগসূত্র সৃষ্টি হয়। দেখো, প্রথমেই আমি চিত্রটা আঁকছি। আমি আগেই বলেছি পিগমেন্ট সিস্টেম 1 এবং পিগমেন্ট সিস্টেম 2 দুটোই কাজ করবে এখানে। তাহলে এখানে দাও P680, এখানে হচ্ছে ক্লোরোফিল অণু। ঠিক আছে, ক্লোরোফিল অণু, এটা হচ্ছে ফটো সিস্টেম PS2। ঠিক আছে, ফটো সিস্টেম 2। এই নিচ থেকে প্রবেশ করবে লাইট। এখান থেকে প্রবেশ করবে লাইট। এখান থেকে দুটো ইলেকট্রন বের হয়ে যাবে। উত্তেজিত হয়ে দুটো ইলেকট্রন বের হয়ে যাবে। ইলেকট্রনগুলো আসবে কোথা থেকে সেটা একটু দেখে নাও। এখানে আছে তোমার 2H2O, 2 অণু পানি। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। 2H2O, এইটা ম্যাঙ্গানিজ আর হচ্ছে ক্লোরিন। এখান থেকে হবে দুটো ইলেকট্রন, তারপরে হাফ অণু অক্সিজেন,
এখানে হবে ½ O2 চলে যাবে বায়ুতে, ঠিক আছে। আরেকটা কি হবে, আরেকটা হবে 2H+। এটা কিন্তু তোমরা পড়েছো ফটোলাইসিস, পানি ভেঙে কি কি তৈরি হয়, ½ অণু অক্সিজেন, 2টো হাইড্রোজেন প্রোটন এবং 2টো ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা, এই 2টো ইলেকট্রন এইখানে চলে আসবে, হ্যাঁ, পিগমেন্ট সিস্টেম 2-এ চলে আসবে। এবং এখানে এই দেখো ফটো সিস্টেম 2, এটা লাইট গ্রহণ করে এই 2টো ইলেকট্রনে ক্লোরোফিল অণু থেকে উত্তেজিত হয়ে বের হয়ে যাবে। এই যে বের হয়ে গেল, হ্যাঁ, বের হয়ে এটা প্লাস্টোকুইনন কর্তৃক গৃহীত হবে। কি নাম? প্লাস্টোকুইনন, প্লাস্টোকুইনন, হ্যাঁ, প্লাস্টোকুইনন হচ্ছে PQ। প্লাস্টোকুইনন কর্তৃক গৃহীত হচ্ছে কে? 2টো ইলেকট্রন। এইখান থেকে আবার ইলেকট্রন চলে আসবে সাইটোক্রোম BF, CYT, সাইটোক্রোম BF-এ চলে আসবে এবং সাইটোক্রোম BF থেকে আবার চলে যাবে প্লাস্টোসায়ানিন, হ্যাঁ, প্লাস্টোসায়ানিন মানে হচ্ছে PC। এই প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রন 2টো চলে আসবে পিগমেন্ট সিস্টেম 1-এ, ঠিক আছে। এটা হলো PH700। এখানে ক্লোরোফিল অণু দেখাও, ক্লোরোফিল অণু এখানে দিয়ে দিলাম। এটা হলো PS1, হ্যাঁ, এখানেও আবার আলো প্রবেশ করবে। তাহলে এই যে আমার 2টা ইলেকট্রন, এই 2টো ইলেকট্রন এখান দিয়ে আসছে, এখান দিয়ে আসছে, এখান দিয়ে এসে পিগমেন্ট সিস্টেম 1-এ চলে আসলো, হ্যাঁ। এই যে আসার পথে দেখো, যখন প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম BF-এ আসবে তখন দেখো কি তৈরি হবে, একটা ADP প্লাস PI থেকে তৈরি হবে একটা ATP। দেখো এখনও ATP কিন্তু আমার তৈরি হয়ে গেল, ঠিক আছে। এরপরে যেই 2টা ইলেকট্রন পিগমেন্ট সিস্টেম 1-এ আসলো, এই পিগমেন্ট সিস্টেম 1 থেকে আবার উত্তেজিত হয়ে ইলেকট্রন 2টো বের হয়ে যাবে, ঠিক আছে। ইলেকট্রন 2টো পিগমেন্ট সিস্টেম 1 থেকে বের হয়ে যাবে, হ্যাঁ। বের হয়ে এটা ফেরিডক্সিন কর্তৃক গৃহীত হবে। এটার নাম কি? ফেরিডক্সিন, হ্যাঁ, ফেরিডক্সিন, ফেরিডক্সিন কর্তৃক গৃহীত হবে। ফেরিডক্সিন হচ্ছে FD, ঠিক আছে। ফেরিডক্সিন থেকে এখানে দেখিয়ে দাও 2টো ইলেকট্রন, এখান থেকে চলে যাবে NADP রিডাকটেস, NADP রিডাকটেস, ঠিক আছে। আচ্ছা, NADP রিডাকটেস। আর ওই যে তোমার 2টো হাইড্রোজেন প্রোটন তৈরি হয়েছিল, এই 2টো প্রোটন দেখো, এই 2টো প্রোটন এইখানে এসে এটার সাথে যুক্ত হবে, হ্যাঁ, এই NADP রিডাকটেজের সাথে এটা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখিয়ে দাও যে এটার সাথে যুক্ত হচ্ছে। এই 2টো হাইড্রোজেন প্রোটন NADP-কে বিজারিত করে NADPH2 তৈরি করবে। এখানে ফাইনালি তৈরি হবে NADPH2। ক্লিয়ার? তাহলে দেখো এখানে তৈরি হচ্ছে NADPH2 আলটিমেটলি, ঠিক আছে। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে আমার কি তৈরি হচ্ছে, NADPH2 তৈরি হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো যেখান থেকে 2টো ইলেকট্রন বের হয়েছিল অর্থাৎ পিগমেন্ট সিস্টেম 2, ঠিক আছে, সেই ইলেকট্রন 2টো কিন্তু আর পিগমেন্ট সিস্টেম 2-এ ফিরে আসেনি, ঠিক আছে। পিগমেন্ট সিস্টেম 2 থেকে কি হয়েছে, পিগমেন্ট সিস্টেম 2 থেকে ইলেকট্রন 2টো প্লাস্টোকুইননে গিয়েছে, তারপর সাইটোক্রোম BF, তারপর প্লাস্টোসায়ানিন, তারপরে হচ্ছে পিগমেন্ট সিস্টেম 1। এবং পিগমেন্ট সিস্টেম 1 থেকে আবার ইলেকট্রন বের হয়ে ফেরিডক্সিন কর্তৃক গৃহীত হয়ে NADP-কে রিডাকটেস করে NADPH2 তৈরি করবে, ঠিক আছে। এইখানে কিন্তু যেই পিগমেন্ট সিস্টেম থেকে ইলেকট্রন বের হয়েছিল সেখানে আর ফিরে এসেছে না, ফিরে আসেনি। এই জন্যই একে বলা হয়
অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, এই জন্য এটার নাম হয়েছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ক্লিয়ার? এটাই হচ্ছে মেন কথা। আর এখানে দেখো পিগমেন্ট সিস্টেম দুটোই অংশগ্রহণ করছে, পিগমেন্ট সিস্টেম 2 এবং পিগমেন্ট সিস্টেম 1। ক্লিয়ার? আমি যে আঁকার সময় বর্ণনাটা বললাম এটাই তুমি লিখে দিবে। ঠিক আছে, কয়েকটা পয়েন্টে প্রত্যেকটা ধাপকে একটা একটা পয়েন্ট করবে এবং এইভাবে করে লিখে দিবে। আর এই যে হাইড্রোজেন প্রোটন এগুলো কোথা থেকে এসেছিল একটু খেয়াল করো। এই যে পানি ভাঙছে কার উপস্থিতিতে? ম্যাঙ্গানিজ এবং কি ক্লোরিন। হ্যাঁ, ক্লোরিন এবং ম্যাঙ্গানিজের উপস্থিতিতে পানি ভেঙে কি তৈরি করছে? হাফ অণু অক্সিজেন, এটা চলে যাবে বায়ুতে। দুটো হাইড্রোজেন প্রোটন, এটা পরে এনএডিপিকে রিডাকটেজ করবে এবং দুটো ইলেকট্রন। এই ইলেকট্রন দুটো পিগমেন্ট সিস্টেম 2 কর্তৃক গৃহীত হয়। এরপরে পিগমেন্ট সিস্টেম 2 আলো গ্রহণ করলে এখান থেকে ইলেকট্রন দুটো বের হয়ে যায়। হ্যাঁ, ইলেকট্রন দুটো বের হয়ে গিয়ে প্লাস্টোকুইনন কর্তৃক ইলেকট্রন দুটো গৃহীত হয়। তারপরে প্লাস্টোকুইনন থেকে চলে আসবে সাইটোক্রোম বিএফ। ঠিক আছে, সাইটোক্রোম বিএফ থেকে চলে যাবে প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রন দুটো চলে যাবে পিগমেন্ট সিস্টেম 1। ক্লিয়ার? প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম বিএফে যাওয়ার পথে একটা এডিপি এবং পিআই যুক্ত হয়ে একটা এটিপি তৈরি করছে। তাহলে তুমি এখনও এটিপি পেয়ে যাচ্ছ। এরপরে আবার পিগমেন্ট সিস্টেম 1 আলোক রশ্মি গ্রহণ করে এবং এখান থেকে সেই দুইটি ইলেকট্রন আবার উৎক্ষিপ্ত হয়ে ফেইডক্সিন কর্তৃক গৃহীত হয়। হ্যাঁ, ফেইডক্সিন গ্রহণ করলো। এরপরে সেই যে হাইড্রোজেন প্রোটন এনএডিপিকে রিডাকটেজ করে NADPH2 তৈরি করলো। তাহলে একটা জিনিস খেয়াল করো, অচক্রীয় ফটোফসফোরাইলেশনে তুমি এখনও এটিপি পাচ্ছ এবং এখনও NADPH2 পাচ্ছ। ক্লিয়ার? এটা সুন্দর করে পড়ে ফেলবে। হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট তোমাদের অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এরপরে আমি চলে যাই চক্রীয় ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, চক্রীয় ফটোফসফোরাইলেশন। হ্যাঁ, এখন দেখো চক্রীয় ফটোফসফোরাইলেশন। চক্রীয় মানে বুঝতেই পারছো যে এখানে কি হবে, চক্রাকারে এটা আবর্তিত হবে। হ্যাঁ, প্রথমেই দেখো এখানে হচ্ছে তোমার পিগমেন্ট সিস্টেম 1 কাজ করবে। পিগমেন্ট সিস্টেম 1 মানে হচ্ছে P700। এখানে হচ্ছে এগুলো ক্লোরোফিল অণু, তাহলে এটা হচ্ছে PS1। হ্যাঁ, নিচ থেকে প্রবেশ করবে লাইট, এখান থেকে প্রবেশ করবে লাইট। পিগমেন্ট সিস্টেম 1 থেকে দুটো ইলেকট্রন ফেইডক্সিন কর্তৃক গৃহীত হবে। হ্যাঁ, দুটো ইলেকট্রন বের হয়ে যাবে। দেখো দুটো ইলেকট্রন বের হয়ে গেল কোথা থেকে? পিগমেন্ট সিস্টেম 1 থেকে। পিগমেন্ট সিস্টেম 1 থেকে উত্তেজিত হয়ে দুটো ইলেকট্রন বের হয়ে ফেইডক্সিন কর্তৃক গৃহীত হয়। ফেইডক্সিন হচ্ছে FD। হ্যাঁ, ফেইডক্সিন কর্তৃক গৃহীত হয়। এরপরে বিভিন্ন বাহকের মধ্যে দিয়ে ইলেকট্রন দুটো ঘুরে আবার পিগমেন্ট সিস্টেম 1-এ ফিরে আসে। হ্যাঁ, দেখো এখান থেকে চলে যাচ্ছে সাইটোক্রোম B6 CYT, সাইটোক্রোম B6 থেকে চলে যাচ্ছে প্লাস্টোকুইনন। ঠিক আছে, প্লাস্টোকুইনন হচ্ছে PQ। হ্যাঁ, প্লাস্টোকুইনন থেকে ইলেকট্রনগুলো চলে যাচ্ছে সাইটোক্রোম F। ঠিক আছে, সাইটোক্রোম F থেকে ইলেকট্রন যাচ্ছে প্লাস্টোসায়ানিন PC। তারপরে ইলেকট্রনটা আবার পিগমেন্ট সিস্টেম 1-এ ফিরে আসছে। ঠিক আছে, এখন দেখো এই যখন প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম F-এ যাবে সেই পথে একটা ADP প্লাস PI তৈরি করবে একটা ATP। ঠিক আছে, আচ্ছা, এই হলো একটা শক্তি তৈরি হলো। আর প্রত্যেকটা স্টেজে দেখিয়ে দাও
যে ইলেকট্রনগুলো আছে, হ্যাঁ, এখান থেকে তৈরি হলো দুটো ইলেকট্রন, এখানে আবার ফিরে আসলো দুটো ইলেকট্রন। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো PS1 থেকে দুটো ইলেকট্রন বের হয়ে বিভিন্ন বাহকের মধ্যে দিয়ে ঘুরে আবার PS1-এ এটা ফিরে আসলো, এজন্য এটাকে বলা হয় চক্রীয় ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, চক্রীয় ফটোফসফোরাইলেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এটাই হচ্ছে প্রথমে কি দ্বারা গৃহীত হবে, ফেরিডক্সিন। ইলেকট্রন দুটো ফেরিডক্সিন দিয়ে গৃহীত হবে। হ্যাঁ, ফেরিডক্সিনের পরে ইলেকট্রন দুটো চলে যাবে সাইটোক্রোম B6। সাইটোক্রোম B6 থেকে ইলেকট্রন দুটো চলে যাবে প্লাস্টোকুইনন। হ্যাঁ, প্লাস্টোকুইনন থেকে ইলেকট্রন দুটো যাবে সাইটোক্রোম F। সাইটোক্রোম F থেকে যাবে প্লাস্টোসায়ানিন। প্লাস্টোসায়ানিন থেকে আবার এটা আমার পিগমেন্ট সিস্টেম 1-এ ফিরে যাবে। এই যে বিভিন্ন বাহকের মধ্যে দিয়ে ঘুরে ফিরে আবার ইলেকট্রনগুলো ফিরে গিয়েছে, এই জন্যই একে বলা হয় চক্রীয় ফটোফসফোরাইলেশন। ক্লিয়ার? এই দুটো ভালো করে পড়বে। এখন আসো অচক্রীয় এবং চক্রীয় ফটোফসফোরাইলেশনের তুলনা। এই দুটোর তুলনা তোমার আসতে পারে। হ্যাঁ, যে দুটো আমরা পড়লাম এই দুটোর তুলনা পেতে পারো। দেখো, অচক্রীয়তে কি হয়, PS2 হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন পুনরায় PS2-তে ফিরে আসে না। এসেছে? না, আসেনি। হ্যাঁ, তারপরে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2, এই যে ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 উভয়ই অংশগ্রহণ করে। ক্লিয়ার? পানির প্রয়োজন হয়। এই দেখো, পানি ভেঙে তৈরি হয়েছে। হ্যাঁ, পানির প্রয়োজন হয় কারণ এখানে পানি না ভাঙলে ইলেকট্রন ধরা হয়েছে যে অচক্রীয়তে ইলেকট্রন দুটো পানি থেকে আসে। হ্যাঁ, কিন্তু চক্রীয়তে ইলেকট্রনগুলো কোথা থেকে আসে এটা অজানা। ঠিক আছে, ধরে নেওয়া হয়েছে যে ক্লোরোফিল অণু আলোক রশ্মিতে উদ্দীপিত হয়ে বা উত্তেজিত হয়ে ইলেকট্রন নির্গত হয়। হ্যাঁ, তারপরে অচক্রীয়তে হচ্ছে পানির ভাঙনের ফলে অক্সিজেন উৎপন্ন হয় যা পরে নির্গত হয়। এখনও NADP বিজারিত হয়ে এখনও NADPH2 সৃষ্টি করে। দেখো, এখানে একটা NADPH2 হয়েছে, আমার কিন্তু চক্রীয়তে শুধু ATP হয়েছে। হ্যাঁ, কোনো NADH2 হয়নি। এতে কম তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা, এবার আসো চক্রীয়। চক্রীয়তে তুমি কি কি বলতে পারো, যে পিগমেন্ট সিস্টেম 1 হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে পুনরায় পিগমেন্ট সিস্টেম 1-তে ফিরে আসে। এই যে এখান থেকে বের হয়েছে, বিভিন্ন বাহক দিয়ে আবার ফিরে এসেছে। শুধুমাত্র এখানে কি কাজ করছে, পিগমেন্ট সিস্টেম 1, হ্যাঁ, অংশগ্রহণ করে। পানির প্রয়োজন হয় না, কোনো অক্সিজেন উৎপন্ন হয় না, কারণ এই প্রক্রিয়ায় কোনো পানি ব্যবহৃত হয় না, কোনো NADPও বিজারিত হয় না, কিছুই নাই। তুলনামূলকভাবে অধিক তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা, এটাই ছিল তোমাদের আজকের লেকচার। এটা অনেক ইম্পর্টেন্ট, এই দুটো পড়বে, এখান থেকে যে কোনো একটা পাবে। এরপরে যদি আমরা যাই আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে, ক্লাস 10-এ পড়ে এসেছো যে 3টি স্বীকৃত পথ আছে, কারণ এই প্রক্রিয়ায় কি তৈরি হবে, গ্লুকোজ তৈরি হবে। হ্যাঁ, গ্লুকোজ তৈরি হওয়ার জন্য 3টা পথ আছে, ক্যালভিন চক্র, হ্যাচো স্ল্যাক চক্র এবং ক্যাম প্রক্রিয়া। ঠিক আছে, ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম, একে বলা হয় ক্যাম প্রক্রিয়া। ক্যালভিন চক্র আমরা ছোট করে পড়েছিলাম। ঠিক আছে, স্বলিখিত চিত্র দিয়ে আমরা পড়েছিলাম। এখন আপাতত এটা এখন পড়বো না, যদি প্রয়োজন হয় পরে এটা আমরা ক্লাস করলে পড়বো। হ্যাঁ, ক্যালভিন চক্রটা একটু জটিল, তো এটা এখন পড়বো না, কিন্তু আমরা এখন পড়বো C3 ও C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তোমরা জানো C3 উদ্ভিদ হচ্ছে ক্যালভিন চক্রের মাধ্যমে শর্করা তৈরি করে, আর C4 হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্রের মাধ্যমে শর্করা তৈরি করে। হ্যাঁ, এই দুটোর মধ্যে C3 এবং C4 এর মধ্যে C4 বেশি উন্নত। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড C4-এ, আর C3 হচ্ছে 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে ক্লোরোপ্লাস্টের ধরন একই রকম, আর হ্যাচো স্ল্যাক চক্র যেহেতু উন্নত, এটাতে ক্লোরোপ্লাস্টের ধরন 2 রকম। ঠিক আছে, C3 চক্রের জন্য
আমার তাপমাত্রা হচ্ছে কম তাপমাত্রা, কিন্তু C4 উদ্ভিদ আমার অনেক তাপমাত্রাও বেঁচে থাকতে পারে, একদম 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে এরা থাকতে পারে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। উচ্চ তাপমাত্রায় এরা মানানসই। এরকম C3 ও C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য, এটাও তোমার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পড়বে। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো। তোমাদের ধন্যবাদ আনতে কামরুন্নাহার ম্যাডাম।